কোহিনূর এই নামটির মধ্যে লুকিয়ে আছে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে রক্তক্ষয়ী অধ্যায়গুলোর প্রতিচ্ছবি। এটি নিছক একটি রত্ন নয়, বরং মানুষের সীমাহীন লোভ, ক্ষমতা এবং পতনের এক জীবন্ত দলিল। শত শত বছর ধরে এটি প্রাচ্যের সর্বশ্রেষ্ঠ সাম্রাজ্যগুলোর মুকুটে ঝলমল করেছে, আর একই সঙ্গে এর মালিকদের জন্য বয়ে এনেছে এক অলিখিত দুর্ভাগ্য। মুঘল সম্রাটদের কাছে হীরা বা রত্ন কেবল ঐশ্বর্যের প্রতীক ছিল না, তা ছিল তাদের অক্ষয় উত্তরাধিকারের প্রমাণ এবং সাম্রাজ্যের ঐশ্বরিক গৌরবের প্রতিচ্ছবি। কোহিনূরের আসল গল্প শুরু হয় কিন্তু দিল্লিতে নয়, বরং সুদূর দক্ষিণ ভারতের গোলকোন্ডা খনিতে। সেই সময় রত্ন কাটার অত্যাধুনিক প্রযুক্তি না থাকায় হীরাটা স্বাভাবিকভাবেই ছিল অমসৃণ আকারের। বিশাল আকার এবং ব্যতিক্রমী উজ্জ্বলতার কারণে এটি দ্রুতই কিংবদন্তিতে পরিণত হয়। এটি ছিল কাঁচা ক্ষমতার প্রতীক। এটি আলাউদ্দিন খিলজির মতো শাসকদের হাতেও এসেছিল, কিন্তু তখনও এটি কেবল গোলকোন্ডার বিশাল হীরা, এটা নামহীন কিন্তু শক্তিশালী ঐশ্বর্য। কোহিনূরের নিয়তি চিরতরে পরিবর্তিত হয় 1526 সালে। সেন্ট্রাল এশিয়ার উচ্চাকাঙ্ক্ষী শাসক জহিরুদ্দিন মোহাম্মদ বাবর দিল্লি আক্রমণ করেন। পানিপথের প্রথম যুদ্ধে তিনি দিল্লির সুলতান ইব্রাহিম লোদিকে পরাজিত করে ভারতে মুঘল সাম্রাজ্যের পত্তন ঘটান। বিজয়ের পুরস্কার হিসেবে তিনি গোয়ালিয়রের রাজার পরিবারের কাছ থেকে এই বিশাল হীরাটি পান। বাবর তার আত্মজীবনী বাবরনামাতে স্পষ্টভাবে এই রত্নের কথা উল্লেখ করেছেন। তিনি এটিকে বাবরের হীরা হিসেবে প্রতিষ্ঠা করেন। এটিই ছিল মুঘল দরবারে এই রত্নের প্রথম আনুষ্ঠানিক প্রবেশ। বাবর এই হীরাটিকে তার বংশধরদের জন্য ঐশ্বরিক ক্ষমতা ও মর্যাদার অবিচ্ছেদ্য প্রতীক করে তোলেন। বাবরের প্রতিষ্ঠিত উত্তরাধিকারের আবেশকে চূড়ান্ত সীমায় নিয়ে যান তার বংশধর সম্রাট শাহজাহান। তিনি চেয়েছিলেন তার ক্ষমতাকে এমনভাবে প্রদর্শন করতে যাতে তা অনন্তকাল ধরে মানুষের মনকে মুগ্ধ করে। এই উদ্দেশ্যেই তিনি নির্মাণ করেন তার ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষার চরমতম প্রতীক তখ্ত-ই-তাউস বা ময়ূর সিংহাসন। প্রায় 7 বছর ধরে এই সিংহাসন তৈরি হয়েছিল, আর এই সিংহাসনের ঠিক মাঝখানে যেখানে সম্রাট বসতেন সেখানে বসানো হয়েছিল বাবরের সেই বিশাল হীরাটিকে। হীরাটিকে ময়ূর সিংহাসনের আলোকময় চোখ হিসেবে প্রতিষ্ঠা করা হয়। শাহজাহানের গৌরবের স্বপ্ন দীর্ঘস্থায়ী হয়নি। ময়ূর সিংহাসন তৈরি শেষ হওয়ার মাত্র কয়েক বছর পরেই মুঘল সাম্রাজ্যের আভ্যন্তরীণ দুর্বলতা প্রকট হল। শাহজাহানের পুত্র আওরঙ্গজেব বিদ্রোহ ঘোষণা করলেন এবং 1658 সালে তিনি পিতাকে ক্ষমতাচ্যুত করে তাকে আগ্রা দুর্গে বন্দী করলেন। সেই হীরা যার কিনা পিতার ক্ষমতা নিশ্চিত করার কথা ছিল, তা এখন সেই পুত্রের হাতে চলে গেল যে তাকে ক্ষমতাচ্যুত করেছে। হীরাটি তার নিজের ক্ষমতার ক্ষণস্থায়িত্বের প্রমাণ হিসেবে দাঁড়িয়ে রইল। কোহিনূরের গল্প এখনো শেষ হয়নি। এরপর আসবে এক বিদেশি আক্রমণকারী। সে শুধু রত্ন নয়, পুরো দিল্লিকেই লুণ্ঠন করবে, এবং সেই লুঠের মধ্যেই পাবে এই রত্ন, যার নাম আলোর পর্বত। পরের অধ্যায়ে শুনুন কিভাবে একটি পাগড়ির ভেতর লুকানো হীরে পুরো ইতিহাসের মোড় ঘুরিয়ে দেয়। দ্বিতীয় অধ্যায়ে আমরা দেখব কিভাবে আওরঙ্গজেবের হাতে শাহজাহানের ক্ষমতাচ্যুতি মুঘল সাম্রাজ্যের ভিত নাড়িয়ে দিল। মুঘলরা নিজেদের দুর্বল করে ফেলেছিল, কিন্তু তারা বুঝতে পারেনি তাদের পতন বহিরাগত এক শিকারীকে আকর্ষণ করছে। সেই শিকারী পারস্যের উচ্চাকাঙ্ক্ষী শাসক নাদির শাহ। 1739 সালে তিনি তার বিশাল সেনাবাহিনীকে নিয়ে দিল্লি অভিমুখে যাত্রা শুরু করলেন। তার লক্ষ্য ছিল সেই সব ধন সম্পদ যার কথা বহু বছর ধরে এশিয়ার রাজদরবারে
কিংবদন্তি হয়ে ছড়িয়ে পড়েছিল। দিল্লির শাসক মোহাম্মদ শাহ রঙ্গিলা ছিলেন বিলাসবহুল জীবন এবং উদাসীনতায় মগ্ন। নাদির শাহের বিজয় ছিল নৃশংস এবং চূড়ান্ত। নাদির শাহ দিল্লিতে প্রবেশ করেই লুণ্ঠন শুরু করলেন, কিন্তু শীঘ্রই সে লুণ্ঠন এক ভয়াবহ গণহত্যার রূপ নিল। দিল্লি যেন এক নরকে পরিণত হলো। মাত্র একদিনের মধ্যে প্রায় 30,000 মানুষ নিহত হন। এই রক্তস্নান ছিল মোগল সাম্রাজ্যের ইতিহাসে সবচেয়ে বড় অপমান। নাদির শাহের চোখ ছিল ময়ূর সিংহাসনের দিকে। তিনি মসনদে বসলেন এবং মোগলদের ঐশ্বর্য দেখে হতবাক হয়ে গেলেন। কিন্তু একটি জিনিস অনুপস্থিত ছিল, ময়ূর সিংহাসনের সেই উজ্জ্বলতম রত্নটি। মোহাম্মদ শাহ রঙ্গিলা সেটি লুকিয়ে ফেলার চেষ্টা করেছিলেন, কিন্তু এক গুপ্তচর মারফত নাদির শাহের কানে সেই কথা ঠিকই পৌঁছে গেল। নাদির শাহ জানতে পারলেন যে মোহাম্মদ শাহ ময়ূর সিংহাসনের রত্নটি নিজের পাগড়ির মধ্যে লুকিয়ে রেখেছেন। নাদির শাহ তখন এক কৌশল অবলম্বন করলেন, ভ্রাতৃত্বের অভিনয়। এক বিশেষ অনুষ্ঠানে নাদির শাহ বন্ধুত্ব বোঝানোর জন্য মোহাম্মদ শাহকে পাগড়ি বদলের প্রস্তাব দিলেন। মোহাম্মদ শাহ এই অপ্রত্যাশিত প্রস্তাবে বাধ্য হয়ে সম্মতি জানালেন। নাদির শাহ যখন সেই পাগড়িটি পেলেন, তিনি দ্রুত তা নিয়ে নিজের তাঁবুতে চলে গেলেন। তিনি সেখানে সেটি খুললেন। তখন সূর্যের আলোয় সেই বিশাল হীরাটি ঝলমল করে উঠল। কথিত আছে, সেই মুহূর্তে আনন্দে চিৎকার করে উঠে নাদির শাহ ফার্সি ভাষায় বলেছিলেন, কোহিনূর, যার অর্থ আলোর পর্বত। কোহিনূর এবং ময়ূর সিংহাসন নিয়ে নাদির শাহ পারস্যে ফিরে গেলেন। তিনি ভেবেছিলেন এই ধন সম্পদ তার সাম্রাজ্যকে চিরস্থায়ী করবে। কিন্তু নাদির শাহ সেই রত্নটিকে দখল করেছিলেন যা বহু বছর ধরে শাসককে রক্ষা করতে ব্যর্থ হয়েছিল। নাদির শাহের চরিত্র দিন দিন আরও বেশি হিংস্র এবং অস্থির হয়ে উঠতে শুরু করে। তিনি নিজের সেনাপতিদের এবং পরিবারকে অবিশ্বাস করতে শুরু করেন। লুট করা ধন সম্পদ তিনি উপভোগ করতে পারেননি। কোহিনূর এখন তার নাম পেয়েছে, কিন্তু তার যাত্রা শেষ হয়নি। এরপর আসবে আরও রক্তপাত, আরও বিশ্বাসঘাতকতা এবং এক মধ্যরাত্রের ষড়যন্ত্র, যেখানে এই রত্ন নতুন করে হাত বদল করবে। পরের অধ্যায়ে শুনুন কিভাবে নাদির শাহের মৃত্যু হয় তারই বিশ্বস্ত অনুচরদের হাতে, এবং কিভাবে কোহিনূর চলে যায় আফগানিস্তানের পাহাড়ে। দ্বিতীয় অধ্যায়ের শেষে আমরা দেখেছিলাম আলোর পর্বত নাদির শাহের ভাগ্যকেও পরিবর্তন করতে পারেনি। তার রাজত্বকে ঘিরে ধরেছিল সেই প্রাচীন অভিশাপ। নাদির শাহ অবশেষে তারই বিশ্বস্ত অনুচরদের হাতে বিশ্বাসঘাতকতার শিকার হয়েছিলেন। 1747 সালে এক মধ্যরাত্রে নাদির শাহর তাঁবুতে তাঁরই অনুচররা প্রবেশ করেন। এক রক্তক্ষয়ী রাতে তার জীবনাবসান হয়। এই গুপ্ত হত্যা পারস্য সাম্রাজ্যে ক্ষমতার শূন্যতা তৈরি করে। লুট করা ধন সম্পদ এবং রত্নরাজি নিয়ে নতুন করে যুদ্ধ শুরু হয়। কোহিনূর, যা নাদির শাহের তাঁবুতে ছিল, তা এবার হয়ে উঠল নতুন করে তৈরি হওয়া ক্ষমতার কেন্দ্রবিন্দু। নাদির শাহের বিশ্বস্ত জেনারেলদের মধ্যে একজন ছিলেন আহমেদ শাহ আবদালি। নাদির শাহের মৃত্যুর পর আবদালি দ্রুততা এবং বুদ্ধিমত্তার সাথে কাজ করলেন। তিনি নাদির শাহের কোষাগারের পাহারাদারদের পরাজিত করেন এবং কোষাগারের মূল্যবান রত্নগুলো থেকে কোহিনূর নিয়ে যুদ্ধক্ষেত্র থেকে দ্রুত সরে যান। আহমেদ শাহ আবদালি শুধু একটি হিরেই পাননি, তিনি খুঁজে পান একটি সাম্রাজ্য গড়ার ভিত্তি। তিনি প্রতিষ্ঠা করেন দুরানি সাম্রাজ্য। কোহিনূর এবার মুঘল বা পারস্যের হাতে নয়, স্থান পেল এক আফগান সাম্রাজ্যের মুকুটে। আহমেদ শাহ আবদালির মৃত্যুর পর কোহিনূর তার বংশধরদের মধ্যে উত্তরাধিকার সূত্রে চলতে থাকে, কিন্তু আবদালির উত্তরাধিকারীরা
এই রত্নটির সাথে আসা দুর্ভাগ্য থেকে বাঁচতে পারেননি। আফগানিস্তান দ্রুত অভ্যন্তরীণ যুদ্ধ এবং ক্ষমতার দ্বন্দ্বে ভরে যায়। আবদালির পৌত্র শাহ সুজা দুরানি এই রত্নের শেষ আফগান মালিকদের মধ্যে একজন। ক্ষমতার দ্বন্দ্বে তিনি বারবার সিংহাসন হারিয়েছেন এবং দখল করেছেন। একটি গৃহযুদ্ধের সময় শাহ সুজা বাধ্য হলেন কোহিনূর সমেত কাবুল থেকে পালিয়ে যেতে। শাহ সুজা তার পরিবারের সাথে কোহিনূর রত্নটি নিয়ে শেষ আশ্রয় হিসেবে ভারতে প্রবেশ করলেন। পাঞ্জাবের উত্তরে তখন এক নতুন সামরিক শক্তির উত্থান হচ্ছে, শিখ সাম্রাজ্য। এর নেতৃত্বে ছিলেন এক তরুণ, অদম্য এবং দূরদর্শী সামরিক নেতা মহারাজা রঞ্জিত সিং। শাহ সুজা জানতেন রঞ্জিত সিংয়ের কাছে আশ্রয় চাইলে তিনি নিরাপত্তা তো পাবেন, কিন্তু তার বিনিময়ে তাকে হয়তো দিয়ে দিতে হবে পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদ কোহিনূর, যা মুঘল, পারস্য এবং আফগান সাম্রাজ্যের ভাগ্য ঘুরিয়ে এবার সেই সব রক্তক্ষয়ী পথ পেরিয়ে পাঞ্জাবের দরবারে ফিরতে প্রস্তুত হচ্ছিল। কোহিনূর এখন যাত্রা শুরু করছে লাহোরের দিকে। সেখানে তার অপেক্ষায় আছেন পাঞ্জাবের সিংহ মহারাজা রঞ্জিত সিং। পরের অধ্যায়ে শুনুন কিভাবে কোহিনূর প্রথমবারের মতো একজন শাসকের কাছে শান্তি খুঁজে পায়, কিন্তু সেই শান্তিও ছিল ক্ষণস্থায়ী। শাহ সুজা কোহিনূর নিয়ে আশ্রয় চেয়েছিলেন পাঞ্জাবের উদীয়মান শিখ শাসক মহারাজা রঞ্জিত সিংয়ের কাছে। রঞ্জিত সিং ভালো করেই জানতেন এই রত্নটি পাঞ্জাবের মুকুটে শোভা পেলে তা হবে শিখদের সার্বভৌমত্বের চূড়ান্ত প্রতীক। রঞ্জিত সিং তাকে রাজকীয় আশ্রয় দিলেন, কিন্তু এই সাহায্যের বিনিময়ে তাকে কোহিনূর হস্তান্তর করতে হবে। শাহ সুজা নানা অজুহাত দেখিয়ে এই আলোচনা এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেন, কিন্তু রঞ্জিত সিং খুবই ঠান্ডা মাথায় তার উপর মানসিক চাপ সৃষ্টি করতে শুরু করলেন। চাপ যখন চরম পর্যায়ে পৌঁছালো, তখন শাহ সুজা বাধ্য হয়ে কোহিনূর হস্তান্তর করতে রাজি হলেন। 1813 সালের 1 জুন ছিল সেই ঐতিহাসিক দিন। দুই শাসক চুপচাপ একে অপরের দিকে দীর্ঘক্ষণ তাকিয়ে রইলেন। এই নীরবতা ছিল ক্ষমতার নীরব যুদ্ধ। অবশেষে শাহ সুজার এক চাকর কোহিনূর রত্নটি বের করে এনে রঞ্জিত সিংয়ের সামনে রাখলেন। কথিত আছে, রত্নটি যখন রাখা হলো তখন সেটির উজ্জ্বলতা দরবার কক্ষকে এক ভিন্ন আলোয় আলোকিত করে তুলেছিল। রঞ্জিত সিং নীরবে রত্নটি দেখলেন এবং কোনো কথা না বলে সেটি তুলে নিলেন। রঞ্জিত সিং কোহিনূরকে কেবল কোষাগারের সম্পদ হিসেবে দেখেননি, তিনি এটিকে শিখদের জাতীয় গৌরব এবং পাঞ্জাবি সার্বভৌমত্বের প্রতীক হিসেবে প্রতিষ্ঠা করেন। রঞ্জিত সিংয়ের রাজত্বকাল ছিল কোহিনূরের ইতিহাসের এক বিরল শান্তি এবং গৌরবের সময়, কিন্তু শোনা যায় তিনি মৃত্যুর আগে এই রত্নটিকে পুরীর জগন্নাথ মন্দিরকে দান করতে চেয়েছিলেন, তবে তার ইচ্ছা কার্যকর হয়নি। 1839 সালে মহারাজা রঞ্জিত সিংয়ের মৃত্যু ছিল শিখ সাম্রাজ্যের জন্য এক বিরাট ট্র্যাজেডি। তার মৃত্যুর পরপরই সেই সাম্রাজ্যে বিশৃঙ্খলা শুরু হয়। একের পর এক অযোগ্য উত্তরসূরি, আভ্যন্তরীণ ষড়যন্ত্র পাঞ্জাবের ভিত দুর্বল করে দেয়। আর সে সুযোগের অপেক্ষা ছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তাদের লক্ষ্য ছিল শিখদের সেই গৌরব এবং সার্বভৌমত্বের প্রতীক কোহিনূর রত্নটি দখল করা। পাঞ্জাব এখন দুর্বল, ব্রিটিশরা প্রস্তুত। লাহোরের কোষাগারে রক্ষিত কোহিনূর, যা শতাব্দী ধরে প্রাচ্যের মুকুটে ছিল, এবার যাত্রা করবে পশ্চিমে। পরের অধ্যায়ে শুনুন কিভাবে একটি 10 বছরের শিশুকে জোর করে একটি চুক্তিতে স্বাক্ষর করানো হয় এবং কিভাবে কোহিনূর সমুদ্র পাড়ি দিয়ে পৌঁছায় লন্ডনে, যেখানে তার জন্য অপেক্ষা করছিল আরেকটি রূপান্তর। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর জেনারেল লর্ড ডালহাউসির হাতে শিখ সাম্রাজ্যের পতন ঘটে। 1849 সালের মার্চ মাসে ব্রিটিশরা আনুষ্ঠানিকভাবে পাঞ্জাবকে
ব্রিটিশ ভারতের অংশ হিসেবে ঘোষণা করে। বিজয় হিসাবে ব্রিটিশরা লাহোরের শিখ রাজকীয় কোষাগারের নিয়ন্ত্রণ নেয়। রত্নটি তখন মহারাজা রঞ্জিত সিংয়ের কনিষ্ঠতম পুত্র মাত্র 10 বছর বয়সী মহারাজা দলীপ সিংয়ের জিম্মায় ছিল। ব্রিটিশরা সিদ্ধান্ত নেয় এই রত্নটি সরাসরি ব্রিটিশ রাজতন্ত্রের কাছে পাঠানো হবে। 1849 সালের লাহোর চুক্তির একটি বিতর্কিত ধারা ছিল। কোহিনূর নামক রত্নটি মহারাজা দলীপ সিং কর্তৃক ইংল্যান্ডের রানীকে সমর্পণ করা হবে। একজন 10 বছর বয়সী শিশুকে রাজনৈতিকভাবে জোরপূর্বক চুক্তিতে স্বাক্ষর করানো হয়েছিল। লর্ড ডালহাউসি নিজে রত্নটির তত্ত্বাবধানের দায়িত্ব নেন। তিনি অত্যন্ত গোপনীয়তার সাথে সেটি ভারতে অবস্থিত ব্রিটিশ কোষাগার থেকে বম্বের বন্দরে পাঠানোর ব্যবস্থা করেন। 1850 সালের এপ্রিল মাসে কোহিনূর রত্নটি HMS মিডিয়া নামক একটি জাহাজে করে ইংল্যান্ডের উদ্দেশ্যে বম্বে বন্দর থেকে রওনা হয়। যাত্রাপথে জাহাজটি ভয়াবহ ঝড় ও খারাপ আবহাওয়ার কবলে পড়ে। এর কিছুদিন পরই মরিশাস উপকূলে এসে জাহাজটি কলেরা মহামারীর কবলে পড়ে। গুজব ছিল যে রত্নটি সেই প্রাচীন অভিশাপই এইসব বিপর্যয় ডেকে আনছে। ইংল্যান্ডে পৌঁছানোর পর কোহিনূরকে 1851 সালে লন্ডনের গ্রেট এক্সিবিশনে রাখা হয়, কিন্তু ব্রিটিশ জনগণ হীরাটির অমসৃণ কাঁচা চেহারা দেখে হতাশ হন। তারা আশা করেছিলেন এর উজ্জ্বলতা হবে ইউরোপীয় রত্নের মতোই ঝলমলে। রানী ভিক্টোরিয়ার স্বামী প্রিন্স অ্যালবার্ট রত্নটিকে নতুন করে কাটার সিদ্ধান্ত নেন। এই প্রক্রিয়ার মাধ্যমে কোহিনূর তার ঐতিহাসিক আকার হারাবে, কিন্তু পাবে আধুনিক ঝলমলে ঔজ্জ্বল্য। 1852 সাল আমস্টারডামের সেরা জহুরিদের ডাকা হলো। 38 দিন ধরে তারা কোহিনূরকে কাটলেন। প্রক্রিয়াটি ছিল ব্যয়বহুল, জটিল এবং বিতর্কিত। যখন কাজ শেষ হলো, কোহিনূরের উজ্জ্বলতা বহুগুণ বৃদ্ধি পেল। এটি এখন ঝলমল করছে ইউরোপীয় রুচি অনুযায়ী, কিন্তু একটি বিশাল মূল্য দিতে হয়েছিল। রত্নটি তার ওজনের 40% হারালো। 186 ক্যারেট থেকে নেমে এলো মাত্র 105.6 ক্যারেটে। কোহিনূর তার আসল পরিচয় হারালো। এখন সে আর আলোর পর্বত নয়, এখন সে একটি ইউরোপীয় অলংকার। কোহিনূর এখন ব্রিটিশ রাজমুকুটে স্থান পেয়েছে, কিন্তু তার গল্প এখনো শেষ হয়নি। এর পরের অধ্যায়ে শুনুন কিভাবে এই রত্ন হয়ে উঠেছে আধুনিক যুগের সবচেয়ে বিতর্কিত সম্পদ, কিভাবে 4টি দেশ দাবি করছে তার মালিকানা, এবং কিভাবে কোহিনূর আমাদের শেখাচ্ছে মানব সভ্যতার সবচেয়ে গভীর পাঠ। কোহিনূরের সাথে একটি পুরনো কিংবদন্তি জড়িয়েছিল। যে পুরুষ এই রত্ন ধারণ করবে সে তার রাজ্য হারাবে, কিন্তু যে নারী এটি ধারণ করবে সে সব পাবে। ব্রিটিশ রাজপরিবার এই কিংবদন্তিকে গুরুত্বের সাথে নিল। রানী ভিক্টোরিয়া একটি ডিক্রি জারি করলেন, কোহিনূর শুধুমাত্র ব্রিটেনের রানী বা রাজাস্ত্রী পরিধান করবেন। রানী ভিক্টোরিয়া থেকে শুরু করে রানী আলেকজান্দ্রা, রানী মেরি এবং সবশেষে রানী এলিজাবেথের রাজ্যাভিষেকের মুকুটে এই রত্ন স্থান পেল। এখন এটি টাওয়ার অফ লন্ডনে সংরক্ষিত, লক্ষ লক্ষ পর্যটকের দৃষ্টির সামনে, কিন্তু বুলেট প্রুফ কাঁচের পেছনে। ব্রিটিশ সাম্রাজ্যের অবসানের পর কোহিনূর নিয়ে শুরু হলো নতুন যুদ্ধ, কূটনৈতিক যুদ্ধ। ভারত বলে এটি গোলকোন্ডায় আবিষ্কৃত হয়েছিল, মোগলদের ছিল, তাই এটি ভারতের। পাকিস্তান বলে এটি লাহোর থেকে নিয়ে যাওয়া হয়েছিল, যা এখন পাকিস্তানে, তাই এটি তাদের। আফগানিস্তান বলে আহমেদ শাহ আবদালি এটি নিয়ে গিয়েছিলেন, তাই এটি আফগানদের। এমনকি ইরানও মাঝে মধ্যে দাবি করে, কারণ নাদির শাহ এটি দিল্লি থেকে লুট করেছিলেন। কিন্তু
ব্রিটিশ সরকারের অবস্থান স্পষ্ট। এটি লাহোর চুক্তির অধীনে আইনত হস্তান্তরিত হয়েছিল। আইনত নাকি জোরপূর্বক? আজকের দিনে কোহিনূরের আসল মূল্য তার ক্যারেটে নেই, তার মূল্য তার প্রতীকী শক্তিতে। ভারত, পাকিস্তান এবং আফগানিস্তানের জন্য কোহিনূর ঔপনিবেশিক লুণ্ঠনের স্মৃতি, হারানো গৌরবের প্রতীক এবং জাতীয় অপমানের জীবন্ত দলিল। ব্রিটেনের জন্য এটি সাম্রাজ্যবাদের গৌরবময় অতীত, রাজকীয় ঐতিহ্যের অংশ, জাদুঘরের প্রধান আকর্ষণ। কিন্তু কোনো পক্ষই স্বীকার করতে চায় না সবচেয়ে গুরুত্বপূর্ণ সত্যটি: কোহিনূর যেখানেই থাকুক, সেটি একটি অমীমাংসিত ইতিহাসের প্রতীক। কোহিনূরের গল্প শেষ পর্যন্ত কোনো রত্নের গল্প নয়, এটি আমাদের গল্প। প্রতিটি শাসক যিনি এই রত্ন ধারণ করেছেন বিশ্বাস করেছিলেন যে এটি তাদের শক্তি, নিরাপত্তা এবং অমরত্ব দান করবে। কিন্তু প্রতিবার রত্নটি তাদের সবচেয়ে বড় দুর্বলতা প্রকাশ করে দিয়েছে: লোভ, অহংকার, অনিরাপত্তা, বিশ্বাসঘাতকতার ভয়। কোহিনূর একটি আয়না, যে আয়নায় প্রতিটি যুগ তার নিজের চেহারা দেখে। মুঘলরা দেখেছিল সাম্রাজ্যিক গৌরব, পার্সিয়ানরা দেখেছিল লুঠের বৈধতা, শিখরা দেখেছিল জাতীয় গর্ব, আর ব্রিটিশরা দেখেছিল সভ্যতার প্রমাণ। কিন্তু আধুনিক পৃথিবী যখন কোহিনূরের দিকে তাকায়, তখন সে দেখে অমীমাংসিত অতীত, অস্বীকৃত অপরাধ এবং চলমান ন্যায় বিচারের প্রশ্ন। কোহিনূর আলোর পর্বত, কিন্তু সবচেয়ে বড় আলো আসে ভেতর থেকে, যখন আমরা বুঝতে পারি আমরা যা খুঁজছি তা আমাদের কাছেই ছিল, শুধু আমরা তাকিয়েছিলাম ভুল জায়গায়। ধন্যবাদ। চিন্তন চ্যানেলে আবার দেখা হবে।